আপনি যেহেতু খাতার প্রথম প্রশ্নটাই একটু ব্যতিক্রম ধর্মী উপস্থাপন করেছেন, শিক্ষকের মনে বা যিনি খাতা মূল্যায়ন করবেন তার মনে নিশ্চয়ই কিঞ্চিত হলেও দাগ ফেলবে যে না, এই খাতাটা সামথিং ডিফারেন্ট, একে একটু আলাদা চোখে দেখতে হবে। আসসালামু আলাইকুম। যারাই আজকের এই সেশনটি উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর খান। আজকের এই সেশনে আমি আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষার বাংলা বিষয়ক বাংলা ব্যাকরণ অংশ নিয়ে। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে বাংলা ব্যাকরণের যে 30 নম্বর আছে সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের অংশ থেকে আসা অংশ। সেই ব্যাকরণে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে 6, 530 আসে সাধারণত। তো প্রথম যেই প্রশ্নটি আসে সেটি সাধারণত আসে শব্দ গঠন বা শব্দ অংশ থেকে। তারপরে বানান শুদ্ধিকরণ আসে, তারপরে আপনার বাক্য রূপান্তর অথবা বাক্য শুদ্ধিকরণও অনেক সময় আসে, যে বাক্যের শুদ্ধিকরণ। তারপরে অংশে আছে বাগধারা আসে। তার পরবর্তীতে আরেকটি প্রশ্ন আসে প্রায় সময়, সেটি হচ্ছে বাক্য গঠন অংশ থেকে। তো এই অংশগুলো থেকেই বাংলা ব্যাকরণের 5টি প্রশ্ন আসে। তো এই বিষয়গুলোকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা একটু গবেষণা করি, তাহলে দেখব যে শব্দ গঠনে যে প্রশ্নগুলো আসে সাধারণত এই প্রশ্নগুলো খুবই প্রচলিত, বারবার আসা প্রশ্ন। কিরকম? যেমন মনে করুন, প্রমিত বাংলা বানানের 5টি বা 6টি নিয়ম লিখুন। অথবা এরকম প্রশ্নও আসে যে অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দ কত প্রকার এবং উদাহরণ সহ সেগুলো ব্যাখ্যা করুন। অনেক সময় আসে উৎপত্তিগত দিক থেকে, কিংবা নত্যবিধান সত্যবিধান, এইরকম 6-7টি প্রশ্ন আছে। 6-7টি প্রশ্ন আছে যেগুলো থেকেই বারবার ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে। এটার সাথে এখানেও বাক্য গঠনেও এরকম 3-4টি প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো থেকেই বারবার এই ধরনের প্রশ্নগুলো আসে। এই ধরনের প্রশ্নগুলোকে যদি আমরা একটি জেনারেল ক্যাটাগরিতে ফেলি, বা যদি বলি এগুলো হচ্ছে বড় প্রশ্ন অথবা বিশদ প্রশ্ন, যে বড় আকারের যে প্রশ্নগুলো আছে, যে রিটেন লিখতে হবে, এরকম প্রশ্নগুলো হচ্ছে এগুলো। এখন যদি আপনি এই প্রশ্নগুলো, যে এই সর্বমোট 10 থেকে 12টি প্রশ্ন আছে এরকম, যেগুলো বারবার পরীক্ষায় আসে। এখন এই ধরনের প্রশ্নের যে 10-12টি প্রশ্ন আছে সেগুলো যদি আপনি আগে থেকে নোট করে প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে আপনার জন্যে পরীক্ষায় উপস্থাপন করা অনেক সহজ এবং সুন্দর হবে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাধারণত আমরা ব্যাকরণ দিয়েই আমাদের খাতাটা লেখা শুরু করি। একটি খাতার প্রথম প্রশ্নটি সুন্দর চমৎকার উপস্থাপন হওয়া খুবই জরুরি। এতে করে শিক্ষকের মনে একটি আলাদা দাগ কাটে বা ইমপ্রেশন পড়ে যে এই খাতাটি একটু ব্যতিক্রমধর্মী খাতা হতে পারে। এই জন্য প্রথম প্রশ্নটি, আপনাকে খাতার প্রথম প্রশ্নটিকে অবশ্যই খুব সুন্দরভাবে উপস্থাপন করা উচিত, যদি একটু সময় বেশি লাগে তবুও। তো এই যে 10 থেকে 12টি প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনারা কিভাবে নোট করবেন? আমি একটি প্রশ্নের নমুনা হিসেবে উদাহরণ দিচ্ছি। যে মনে করুন, এই যে 8-10টি প্রশ্ন আছে, এই 8-10টি প্রশ্নের জন্যে আপনারা নোট করবেন। তো ধরে নিচ্ছি আমি যে প্রশ্নটি নোট করব সেটি হচ্ছে নত্যবিধান কাকে বলে এবং নত্যবিধানের 6টি বিধান লিখুন বা 6টি নিয়ম লিখুন। সাধারণত আমরা যখন উত্তর করি তখন কি করি? প্রথমে সংজ্ঞা লিখি, তারপরে একটি বিধান বা নিয়ম লিখি, নিয়মের ঠিক পরে 2টি উদাহরণ দিয়ে দিই। তো এইভাবে আমরা 6টি নিয়ম বা বিধান লিখে থাকি। তো আপনি যদি এর বাইরে আউট অফ দ্য বক্স কোনো কিছু চিন্তা করতে যান, যে আমার খাতাটা অন্যান্য 8-10টি খাতা থেকে একটু ব্যতিক্রম ধর্মী উপস্থাপন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি কি করবেন? যে এইরকম করা যেতে পারে, আপনি যেই সংজ্ঞাটি দিবেন সেই সংজ্ঞাটি আপনি সাধারণ সংজ্ঞা না দিয়ে কোনো একজন ভাষাবিজ্ঞানীর একটি সংজ্ঞাকে কোটেশনের মধ্যে আপনি
নীল কালি দিয়ে সংজ্ঞাটি লিখলেন যে ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অথবা সুনীতি কুমার চট্টোপাধ্যায় অথবা হরপ্রসাদ শাস্ত্রী, এই স্যাররা যে ভাষাবিজ্ঞানীরা নত্যবিধানের যে সংজ্ঞাটি দিয়েছে সেই রকম কোনো একটি সংজ্ঞা আপনি কোটেশনের মধ্যে নীলকালি দিয়ে ব্যবহার করলেন। তারপরে আপনি কোনো একটি বিধান লিখলেন। মনে করুন যে আমি একটি বিধান লিখছি নত্যবিধানের জন্য। বিধানটি কি? রি র মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়। এবং একটি উদাহরণ দিচ্ছি, তৃণ ঋণ। এটি লিখলেন, প্রথমে একটি সংজ্ঞা দিলেন, তারপরে একটি নিয়ম লিখলেন, লিখার পরে দুটি উদাহরণ দিলেন। উদাহরণ দেওয়ার পরে এখন আপনি যেটি করবেন তার ঠিক নিচে 2 লাইনের একটি কবিতা লিখে দিন, যেই কবিতার মধ্যে আপনার এই বিধানের বা এই নিয়মের একটি শব্দ আছে। যেমন এই বিধানের জন্য যদি আমি লিখি, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সব গেছে ঋণে। এই যে নিচে লিখে দিলাম 2 বিঘে জমি রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে ঋণের শব্দটা, সেই ঋণ শব্দটাকে আমি বক্স করে দিলাম। এখন কি হলো দেখেন, আপনার একটি বিধান আপনি বা নিয়ম লিখছেন, ঋ র মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়। উদাহরণ দিলেন তৃণ এবং ঋণ। ঠিক তার নিচে আপনি 2 লাইনের একটা কবিতা লিখে দিলেন, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সব গেছে ঋণে, এবং ঋণ শব্দটাকে আপনি বক্স করে দিলেন। এখন আপনার একটি বাক্যেও সেরকম একটি শব্দের আপনি উদাহরণ দেখিয়ে দিলেন। তারপরে মনে করুন যে আপনি আরেকটি বিধান লিখবেন। বিধানটি কি? পরবর্তী 2 নম্বর বিধান আপনি লিখতে যাচ্ছেন। মনে করুন ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য বসে। তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য বসে। উদাহরণ কি জিনিস? মনে করুন ঘণ্টা, প্রকাণ্ড, এরকম দুটি উদাহরণ লিখে দিলেন। তারপরে আপনি একটি লাইন লিখে দিলেন, যেই লাইনের মধ্যে বা যেই বাক্যের মধ্যে আপনার এই নিয়মের বা এই বিধানের একটি শব্দ আছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের 2টি লাইন লিখছি। লাইনটি ছিল, নদীর ধারে প্রকাণ্ড শাল কাষ্ঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় রহিয়াছিল, স্থির হইল সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। এখন এই যে প্রকাণ্ড শব্দটা টবর্গীয় ধ্বনির পরে পূর্বে মূর্ধন্য হয়, সেই বিধান অনুযায়ী এই শব্দটি পাওয়া গেছে। এটি লেখার পরে আপনি নিচে লিখে দিলেন ছুটি কোটেশনে দিয়ে। এখন এইভাবে যদি আপনি 6টি নিয়ম লিখেন, যে প্রত্যেকটি নিয়ম লিখলেন, উদাহরণ দিলেন, এবং একটি কবিতা বা কোনো বিখ্যাত উক্তি অথবা কোনো প্রবন্ধের গুরুত্বপূর্ণ 2টি লাইনে এরকম একটি শব্দ আছে, সেই রকম একটি পংক্তি আপনি উদাহরণে নিয়ে আসলেন। এই ঘটনাটা করতে গেলে হয়তো আপনার প্রথম প্রশ্নটায় সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট অতিরিক্ত সময় লাগতে পারে। কিন্তু আপনি যেহেতু খাতার প্রথম প্রশ্নটাই একটু ব্যতিক্রম ধর্মী উপস্থাপন করেছেন, শিক্ষকের মনে বা যিনি খাতা মূল্যায়ন করবেন তার মনে নিশ্চয়ই কিঞ্চিত হলেও দাগ ফেলবে যে না, এই খাতাটা সামথিং ডিফারেন্ট, একে একটু আলাদা চোখে দেখতে হবে। তো আপনারা এইভাবে করে যদি 6টি নিয়ম এবং এই যে শব্দ গঠন এবং বাক্যের যেই 8-10টি প্রশ্ন আছে সবগুলোই যদি আগে থেকে নোট করে রাখুন, তাহলে পরীক্ষা হলে প্রথম প্রশ্নটি উপস্থাপন করা আপনাদের জন্য অনেক সহজ, সাবলীল এবং সুন্দর হবে। বানান অংশটি হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের বিষয়। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে শুদ্ধ বানানের জন্য, শুদ্ধ বাক্য রূপান্তর এবং বাক্য শুদ্ধিকরণ, সেক্ষেত্রেও আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার আসি বাগধারা অংশে। বাগধারা অংশের জন্য আমাদেরকে সাধারণত বলা হয় যে বাগধারাটির অর্থ লিখুন এবং বাক্যে প্রয়োগ দেখান, অর্থাৎ অর্থ লিখতে হবে এবং উদাহরণ লিখতে হবে।
তো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় কি পরীক্ষা হলে এত বেশি চাপ থাকে যে আপনি কোনো উদাহরণ তাৎক্ষণিকভাবে চিন্তা করে সেটি যদি লিখতে যান সেক্ষেত্রে দেখা যায় যে মানসম্মত উদাহরণ আসতেও পারে, নাও আসতে পারে। তো আপনার এখন যেটি করা উচিত সেটি হচ্ছে, যদি আপনি আগে থেকেই বিভিন্ন ধরনের বাগধারার উদাহরণ, সুন্দর সুন্দর উদাহরণ আগে থেকে লিখে রাখেন, তাহলে দেখা যাবে কি যে আপনার বাগধারা হয়তো সেই 30টির মধ্যে কমন নাও পড়তে পারে, কিন্তু সেই উদাহরণ থেকেও যদি আপনি কিছু উদাহরণ আপনার পরীক্ষায় ব্যবহার করতে পারেন, সেই উদাহরণগুলো সাহিত্যমান এবং আপনার মানসম্মত উদাহরণ হবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করুন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রে একটি লাইন এরকম বলেছিলেন, সৌন্দর্যের সাথে প্রখরতা শোভা পায়, যেমন ফুলের সঙ্গে কাঁটা, তেমনি শানিত মুখের মেয়েদের কথা বড্ড বাজে সাজেও বটে। অর্থাৎ যে সৌন্দর্যের সাথে যেমন প্রখরতা শোভা পায়, তেমনি ফুলের সঙ্গেও কাটা শোভা পায়। ঠিক একইভাবে যেই মেয়েদের মুখের কথা শানিত মানে ধারালো, তাদের মুখের কথা বড্ড বাজে, কিন্তু এই কথাগুলো ওদের মুখে মানায়ও বেশি, মানে আবার সেই কথাগুলো সাজেও বটে। এখন এই যে শানিত যেই মুখের কথা, সেখানে যদি আমি স্থলাভিষিক্ত করে লিখি আক্কেল দাঁত ওঠা অর্থ কি? যারা কথায় পটু, বাকপটু, যাদের কথা বলার বাগ্মিতা আছে, তাদেরকে বলা হয় আক্কেল দাঁত ওঠা। এখন যদি এই উদাহরণের মধ্যে বা এই বাক্যের মধ্যে যদি আপনি এখানে ব্যবহার করেন সৌন্দর্যের সাথে প্রখরতা শোভা পায়, যেমন ফুলের সঙ্গে কাটা, তেমনি আক্কেল দাঁত ওঠা মেয়েদের মুখের কথা বড্ড বাজে সাজেও বটে। এই যে এত সুন্দর একটি বাক্য দিয়ে আপনি একটি উদাহরণের প্রয়োগ দেখালেন, এটার ভাষা শৈলী এবং সাহিত্যমান যথেষ্ট উন্নত। এখন এই রকম বিভিন্ন ক্যাটাগরিতে যদি আপনি 30টি উদাহরণ আগে থেকেই খাতায় লিখে রাখেন, আপনার হয়তো সব কয়টা কমন নাও পড়তে পারে, কিন্তু আপনার এই উদাহরণ যে 30টি আছে, এখান থেকে যদি আপনি 3 থেকে 4টি উদাহরণও কোনো না কোনোভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার খাতার উপস্থাপন কৌশল এবং খাতার উপস্থাপনের মান যথেষ্ট উন্নত এবং সুন্দর হবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা কিছু পরিমাণ বাগধারা আগে থেকে টার্গেট করে তাদের জন্য কিছু উদাহরণ সুন্দর সুন্দর বাক্যে লিখে রাখুন। সাধারণত দেখা যায় কি পরীক্ষা হলে এত পরিমাণ চাপ থাকে যে সেই চাপে ভালো ভালো উদাহরণ মাথায় ক্লিক করতে চায় না বা মাথায় আসতে চায় না। সুতরাং এখন যদি আজকে আমাদের এই সামগ্রিক আলোচনাটাকে একটু রিভিশন দিই, তাহলে কি কি পাবো আমরা? শব্দ গঠন এবং বাক্য গঠনের যে অংশ, সেখান থেকে 10 থেকে 12টি বিগত সালের আসা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা আপনার কাছে অ্যানালাইসিস করে যেই প্রশ্নগুলো আসার মতো মনে হচ্ছে সেইগুলোকে আগে থেকে সুন্দরভাবে গুছিয়ে নোট করে রাখা। বানানগুলো প্র্যাকটিস করতে হবে, বাক্য রূপান্তর বা শুদ্ধিকরণ সেটা প্র্যাকটিস করতে হবে। বাগধারার জন্য ভালো ভালো কিছু উদাহরণ আগে থেকে প্রস্তুত করে রাখুন। এইভাবে যদি আপনি বাংলা ব্যাকরণের জন্য প্রস্তুতি নেন, তাহলে আশা করি আপনার ব্যাকরণের এই অংশ নিয়ে আলাদা করে পরীক্ষা হলে চাপ নিতে হবে না এবং খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে আপনারা যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে পরবর্তী সেশনগুলো উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আর যদি মনে হয় যে কেবলই কালক্ষেপণ, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।